হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শনের তোমাদের একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। দেখো, আজকে ভেনচিত্র নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভেনচিত্র জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে এখানে দুটো তর্কবিজ্ঞানী কাজ করে, একজন জর্জ বুলে এবং একজন যুক্তিবিজ্ঞানী ভেন। তো বুলে কি বলছেন, দেখো বুলে বলছেন যে প্রতিটি বচনের অন্তর্গত প্রতিটি পদই এক একটি শ্রেণীকে নির্দেশ করছে। তাহলে কেমন? ধরো নিরপেক্ষ বচনের দুটি পদ রয়েছে, তো এই দুটি পদ দুটি শ্রেণীকে নির্দেশ করছে। যেমন যদি বলি আমরা মানুষ কিন্তু একটি পদ, তো এই মানুষ পদটি আবার একটি শ্রেণী। এবার এটাকেই যুক্তিবিজ্ঞানী ভেন কি বলছেন, যে এই যে শ্রেণীগুলো, এই শ্রেণীগুলোকে এক একটি বৃত্তের মাধ্যমে দেখানো যায়। কিভাবে না, তো দেখো মানুষ শ্রেণীটিকে বোঝানোর জন্য তিনি একটি বৃত্তের সাহায্য নিয়েছেন। কেমন? যে মানুষ, ধরো এটি হচ্ছে মানুষ পদ, একটা বৃত্তের মধ্যে রইল। এবার বৃত্তের বাইরেও তো কিছুটা অংশ আছে। এবার বৃত্তের বাইরে কি আছে? নিশ্চয়ই তাহলে মানুষ নেই, যাকে বলা হয় এম বার, অর্থাৎ অমানুষ পদ। এবার এরও বাইরে অনন্ত বলে একটা কিছু আছে, যেটা অনন্ত বোঝায়, সেটাকে বলা হয় ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স। তোমাদের একটু জানতে হবে যে জর্জ বুলে যে বুলীয় ভাষ্যগুলো দিয়েছে, সেই ভাষ্যগুলো তোমাদের জানতে হবে। তো বুলীয় ভাষ্য কি? বুলীয় ভাষ্যগুলি আমি তোমাদের সামনে লিখছি। দেখো, বুলীয় ভাষ্য আমাদের চারটি বচন আছে, চারটি নিরপেক্ষ বচন। চারটি নিরপেক্ষ বচনের জন্য বুলীয় ভাষ্য কি? এ বচনে বলা হয়েছে এস পি বার ইকুয়াস টু 0। ই বচনে এস পি ইকুয়াস টু 0। আই বচনে এস পি নট ইকুয়াস টু 0। ও বচন বলছে এস পি বার নট ইকুয়াস টু 0। এই যে আমরা এই টার্মগুলো লিখলাম, এস কি, পি কি, ইকুয়াস টু 0 কি, নট ইকুয়াস টু 0 কি, এগুলো হচ্ছে তোমাদের এস আর পি, এগুলো তো হচ্ছে এক একটি করে পদ, জানো। এবার ইকুয়াস টু 0 আর নট ইকুয়াস টু 0, এই কথাগুলোর অর্থ হচ্ছে এগুলোকে বলা হয়, যে সামান্য দুটি বচন রয়েছে, এই ইকুয়াস টু 0কে বলা হয় কি? শূন্য শ্রেণী। কোন শ্রেণী বলা হয়? শূন্য শ্রেণী। আর যেগুলো বিশেষ বচন রয়েছে, দেখো আই আর ও বচন, এগুলো যেটা নট ইকুয়াস টু 0, এগুলোকে বলা হয় অশূন্য শ্রেণী। তাহলে এই শূন্য শ্রেণী আর অশূন্য শ্রেণীর এই সংজ্ঞাগুলো দেখো আমার কাছে আমি লিখে রেখেছি। তোমাদের আমি আজকে এই সংজ্ঞা নিয়েই একটু আলোচনা করব। এর নেক্সট যে পার্ট হবে, পার্ট 2, সেখানে তোমাদের ভেনচিত্র কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাও। তাহলে আজকে এখানে আর সময় বেশি নষ্ট না করে আমি তোমাদের প্রথমত এই সংজ্ঞার দ্বারা এই বুলীয় ভাষ্যগুলো বা ভেনচিত্রটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তাহলে প্রথমেই চলে আসছে বুলীয় ভাষ্য বলতে কি বোঝো। বুলীয় ভাষ্য কি বলেছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা সঙ্গে আমি ভিডিও পজ করে লিখে নিতে পারো। তাহলে বুলীয় ভাষ্য বলছে 19বিংশ শতাব্দীর প্রখ্যাত আইরিশ তর্কবিদ জর্জ বুল নিরপেক্ষ অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে এই বচনগুলির এক নতুন বা আধুনিক ভাষ্য রচনা করেছিলেন। জর্জ বুলের নাম অনুসারে নিরপেক্ষ বচনের এই আধুনিক ভাষ্যকেই বলা হচ্ছে বুলীয় ভাষ্য। এখানে ভাষ্য বানানটা মধ্যাহ্ন স হবে, এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলছে যে কিসের উপর ভিত্তি করে আধুনিক যুক্তিবিজ্ঞান গড়ে উঠেছে। তাহলে আধুনিক যুক্তিবিজ্ঞানটা সম্পূর্ণটাই কিন্তু বুলীয় ভাষ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটুকু তোমরা মনে রাখবে। তাহলে দেখো, এই যে আমি এতক্ষণ আগে একটু শ্রেণীর কথা বললাম, পদের কথা বললাম, তাহলে শ্রেণীটা কি বলছে, শ্রেণীটা বোঝার চেষ্টা করো। শ্রেণী বলছে সহজাতীয় সদস্য, অর্থাৎ সমজাতীয় সদস্য, যেটা ব্যক্তিও হতে পারে বা বস্তুও হতে পারে, এদের নিয়ে গঠিত জাতি বা দলকে শ্রেণী বলছে। যেমন একটু আগেই বললাম যে মানুষ একটি শ্রেণী, উদ্ভিদ শ্রেণী, আরও পশু পক্ষী,
যা চেয়ার, টেবিল, জড়বস্তু, অজড়বস্তু সবই কিন্তু এক একটি শ্রেণী। এরপর দেখো কি বলছে, শ্রেণী প্রধানত কত প্রকার? শ্রেণী হয় দুই প্রকার, একটা কি শূন্যগর্ভ শ্রেণী আর একটা হচ্ছে অশূন্য শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী বুলীয় ভাষ্যতে যেমন বললাম যে ইকুয়াস টু জিরো যেটা, সেটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী কেবলমাত্র সামান্য বচনে দেখা যায়। আর অশূন্য শ্রেণী মানে নট ইকুয়াস টু জিরো, এটা কেবলমাত্র বিশেষ বচনে দেখা যায়। বোঝা গেছে? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে তোমার শূন্যগর্ভ শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী বা সদস্যহীন শ্রেণী বলতে কি বোঝো, অর্থাৎ ইকুয়াস টু জিরো কথার অর্থ কি? তো বলেছে দেখো, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। যেমন মৎস্যকন্যা, রবি, আকাশকুসুম, পক্ষীরাজ, ঘোড়ার ইত্যাদি। অর্থাৎ কি বলতে চেয়েছে, যেসব শ্রেণী অলীক বলে বিবেচিত হয়, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, সেই সব শ্রেণীকে আমরা শূন্যগর্ভ শ্রেণী বলবো। নেক্সট কি বলেছে, অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অশূন্য শ্রেণীর কথার অর্থ হচ্ছে যেখানে একটি মাত্র সদস্যের অস্তিত্ব প্রমাণ করা যাবে। যেমন দেখো, যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন সদস্যকে অস্তিত্বশীল বলে প্রমাণ করা যায় তাকে অশূন্য বা সাত্ত্বিক বা অস্তিত্বমূলক শ্রেণী বলা হয়। যেমন মানুষ, এদের অস্তিত্ব আছে, টেবিলের অস্তিত্ব আছে, ফুলের অস্তিত্ব আছে, ফলের অস্তিত্ব আছে, তাহলে যাদের অস্তিত্ব আছে তাদেরকে অশূন্য শ্রেণী বলা যায়। নেক্সট কি বলেছে দেখো, এস শ্রেণীটি শূন্যবর্গ এর প্রতীক আয়তকারক। অর্থাৎ বলতে চেয়েছে এর সংকেতটা কি, এস শ্রেণীর সংকেতটা কি সেটা, এবং শূন্য শ্রেণী হতে হবে। তাই শূন্য শ্রেণী আমরা কি জানি, ইকুয়াস টু জিরো। এস একটা শ্রেণী, তাহলে এস ইকুয়াস টু জিরো। এবার যদি তোমাকে বলতো যে ওএস শ্রেণী তোমরা প্রতীকটি বের করো, তো ওএস কি, তাহলে এস, তো আমরা জানি এস। এবার ওএস তার মানে যদি লাগানো থাকে তাহলে বার দিয়ে দেবে। কি বার দেবে, যে এসের ওপর বার হয়ে যাবে। তাহলে শূন্য শ্রেণী বলেছে ইকুয়াস টু জিরো, অশূন্য শ্রেণী বললে নট ইকুয়াস টু জিরো দিতে, সিম্পল ব্যাপার। নেক্সট কি বলেছে দেখো, এস শ্রেণী শূন্যবর্গ নয়, অর্থাৎ অশূন্য শ্রেণী, এক্ষেত্রে কি হয়ে যাবে, এস নট ইকুয়াস টু জিরো। নেক্সট দেখো কি বলছে, পরিপূরক শ্রেণী বা পূরক শ্রেণী কাকে বলে? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূরক শ্রেণী, পূরক শ্রেণী কি বলছে, মূল শ্রেণী যেটা বিরুদ্ধ শ্রেণী, এই যে আমি বার দিয়ে দেখালাম, এটাই হচ্ছে তোমার পূরক শ্রেণী। মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে পূরক শ্রেণী বলে। যেমন মানুষ শ্রেণী, পূরক শ্রেণীটা কি হয়ে যাবে, অমানুষ। তাহলে অমানুষ দেখো, অমানুষ অর্থাৎ মানুষকে যদি আমরা এম বলে ধরি, তাহলে অমানুষকে আমরা কিভাবে প্রতীক দেব, এম এর ওপর বার। বোঝা গেছে? নেক্সট দেখো 10 নম্বর কি বলেছে, এস শ্রেণী পূরক শ্রেণীতে তাহলে কি হবে, তাহলে এস শ্রেণী পূরক শ্রেণী কি হয়ে যাবে, ওএস, ওএস। একে আমরা কিভাবে লিখব, একে লিখব এস এর ওপর বার দিয়ে, ঠিক। এবার দেখো বলেছে অমানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী কি হবে, অমানুষ শ্রেণী পরিপূরক, তাহলে এর বিপরীতটা অমানুষ শ্রেণী যদি পরিপূরক শ্রেণী বলা হয়, অর্থাৎ পূরক শ্রেণী, তাহলে আমরা কি করব, সিম্পলি অটাকে উঠিয়ে লিখে দেবো কি, মানুষ। মানুষই হচ্ছে অমানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী। এবার নেক্সট কি বলছে দেখো, অস্তিত্বমূলক তাৎপর্য বা বচনের সাত্ত্বিক ব্যঞ্জনা বলতে কি বোঝো? এটিও কিন্তু একটি ভেরি ভেরি প্রশ্ন। দেখো কি বলছে, কোনো বচনে উচ্চারিত হওয়া মাত্র বসন্তের উদ্দেশ্য পদটির বাস্তব অস্তিত্ব আছে যদি এমন বোঝায়, তবে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। দেখো বন্ধুরা, এখানে একটি ওয়ার্ডের মিস্টেক আছে, এখানে বসন্তের হবে না, এটা হয়ে যাবে তোমার বচনের। এটা তোমরা একটু কারেকশন করে নিও, এটা প্রিন্টিংটা মিস্টেক হয়ে গেছে।
তাহলে দেখো কি বলেছে, বচনের উদ্দেশ্যপদে বাস্তব অস্তিত্ব আছে যদি এমন বোঝায় তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয়েছে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা। তবে দেখো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকে আমি 12 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম, বাকি প্রশ্নগুলো নিয়ে পার্ট 2-তে আলোচনা করব এবং ভেনচিত্র কীভাবে সমাধান করবে সেটাও দেখিয়ে দেবো। তবে ভিডিওটি শেষ